Good morning, everyone. Am I audible or guys আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার।
Okay, so I think we can start. আজকের lecture হচ্ছে আমাদের lecture 9. Alright, so this is program design and the main outline is here. আমরা যেটা দেখবো যে how to move from the logical to physical process models. We studied DFT if you remember. So with DFT তে আমরা মডেল নামে একটা জিনিস শিখছিলাম and we saw যে মডেল হচ্ছে দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে লজিক্যাল মডেল আর একটা হচ্ছে physical model. So what's the difference between them? The logical model is something that doesn't have a technical details into it. আর physical model হচ্ছে technical details add করা থাকে. So that's what you'll see যে কিভাবে আমাদের লজিক্যাল ডিএফটি থেকে বেসিক্যালি ফিজিক্যাল ডিএফটি তে মুভ করতে হয়। তো ওইটা কি এখানে প্রসেস মডেল বলা হচ্ছে। Next we have designing programs and structure chart. তো স্ট্রাকচার চার্ট হচ্ছে যে কাইন্ড অফ আ ডায়াগ্রাম, বাট এটাকে হচ্ছে আমরা আমাদের UML ডায়াগ্রামের আন্ডারে স্টাডি করি না, বিকজ ইট ইস নট ওয়ান অফ দোজ UML ডায়াগ্রামস। এটাকে একটা টেকনিক হিসেবে হচ্ছে মেনে স্টাডি করা হয়, একটা সাপোর্টিং টুল হিসেবে। নেক্সট ইউ হ্যাভ প্রোগ্রাম স্পেসিফিকেশন। তো ডিজাইনিং প্রোগ্রাম জিনিসটা যেটা ছিল, ওয়ান্স ইউ ওয়ান বিল্ড ইউর মেইন সিস্টেম, ইনফরমেশন সিস্টেম নিয়ে যেটা আমরা এত স্টাডি করছি, এত requirement collect করছি, fix করছি, different diagrams draw করছি, right? So all of that was to basically build the system in a correct way. So once you want to build the system actually physically, এটাকে আপনাকে কোড করে ডিজাইন করে নিয়ে আসতে হবে। Once you want to code, আপনাকে হচ্ছে বেসিক্যালি প্ল্যান করতে হবে আপনার পুরো সিস্টেমটা কিরকম হবে, আপনার কি ধরনের সফটওয়্যার প্যাকেজ থাকবে, ফাইল থাকবে, এটসেট্রা এটসেট্রা। তো ইনসাইড দ্যাট আপনি ওই প্রোগ্রামগুলোকে ডিজাইন করেন যে কোন প্রোগ্রামে কি কাজ হবে, কোন প্রোগ্রামে কি থাকবে না থাকবে এন্ড এভরিথিং। তো সেটাই হচ্ছে আপনার প্রোগ্রাম ডিজাইনের পার্ট। আর লাস্টলি হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিকেশন। Program specification, you can say যে it's a formal representation of the designs you have created for your program. So formally আপনার হচ্ছে ডকুমেন্ট থাকবে, সেখানে প্রোগ্রামের হচ্ছে ডেসক্রিপশনস থাকে, সেই প্রোগ্রামে হচ্ছে কি ধরনের ইনপুটস থাকবে, সেটা কি ধরনের আউটপুট প্রডিউস করবে, সেই ইনপুট আউটপুট গুলো কে দিচ্ছে বা কোথায় ইউজ করা হচ্ছে, তারপর কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে কোন জিনিসটা ডেভেলপ করা হবে, দেন কোন ডেভেলপার কোন জিনিসটা নিয়ে কাজ করবে। আমার একটা মডেলের একটা প্রোগ্রামের জন্য সুডো কোড থাকতে পারে, সেটাও হয়তো এখানে আমরা ডিফাইন করি অ্যান্ড ফিউ আদার ফ্যাক্টরস ইনভলভ থাকে। তো এই ধরনের একটা ডকুমেন্ট প্রিপেয়ার করা হয় যেটাকে আপনার প্রোগ্রাম স্পেসিফিকেশন হিসেবে কনসিডার করা হয়ে থাকে। So yeah, that's more or less which you will have in this lecture. We'll start with the first one, which is how to move from a logical DFT to basically a physical DFT. So this is the first step, right? যে first step কে বলা হচ্ছে দেখেন যে add implementation references. তো add implementation references বলতে বোঝায় um, okay. তো আমাদের ডিএফডি তে যেটা থাকে সেটা হচ্ছে এগুলো, right? যে আমার ডেটা স্টোর থাকে, প্রসেস থাকে, আমার ডেটা ফ্লোস থাকে। And how do you represent them? আমার যদি একটা ডেটাবেস থাকে আমরা সেটাকে ড্র করি, right? Just like this here. You have database, এটার নাম থাকে এবং কিছু ইনপুট আউটপুট থাকে। So this is the logical representation of it. Similar way আমার যদি একটা প্রসেস থাকে, প্রসেসটা হচ্ছে এরকম আমরা রিপ্রেজেন্ট করি, রাইট? নাম্বার থাকে, ভার্ব দিয়ে নেম থাকে, একটা ইনপুট থাকে এবং একটা আউটপুট থাকে। এগুলোকে আমরা অ্যাকচুয়ালি বলতেছিলাম কি লজিক্যাল ডিএফটি।
Now if I want to move to the physical DFD, the first step হচ্ছে আমরা implementation reference add করি। So as you can understand, আমার ডেটাবেসটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে, আমার প্রসেসটা আমাকে কোড লিখে ইমপ্লিমেন্ট করতে হবে। So how we are going to implement it, which language we will use, সেই ডিটেলসটাকে বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন রেফারেন্স। আমি যদি হচ্ছে এই লজিক্যাল ডেটা স্টোরটাকে ফিজিক্যাল ডেটা স্টোরে ড্র করতে চাই, তাহলে ডিফারেন্সটা হচ্ছে দেখেন, দিস রেড পোর্শন, এটা হচ্ছে এসকিউএল লেখা আছে, দিস ব্লু পোর্শন। তাহলে হোয়াট শুড ইট ইন্ডিকেট, যে আমার ডেটাবেসটা এখন মাইএসকিউএল রেকর্ড নিয়ে কাজ করবে, বা এই যে ডেটাবেসটা হবে সেটা আমরা মাইএসকিউএল দিয়ে হ্যান্ডেল করবো। সিমিলার ওয়েতে যদি হচ্ছে আমি আমার প্রসেসটাকে লজিক্যাল থেকে আহ ওখানে লজিক্যাল লিখে রাখছি, ফিজিক্যাল মডেলে কনভার্ট করতে চাই, সেম জিনিসটাই আমরা করব। যে এখানে শুধুমাত্র P1 লেখা ছিল, রাইট? বাট দিস টাইম আমি বলতেছি যে যেহেতু এটা একটা প্রসেস, আমাকে কোড লিখে কাজ করতে হবে। তো এই যেখানে আমরা সি প্লাস প্লাস লিখে দিলাম, তো দ্যাট উইল ইন্ডিকেট যে আমি আমার প্রসেস 1 যেটা, সেটাকে সি প্লাস প্লাস দিয়ে লিখতেছি। ইফ ইউ ইমপ্লিমেন্ট ইট উইথ জাভা, তাহলে আপনি জাভা লিখবেন। ইফ ইউ ইমপ্লিমেন্ট ইট উইথ পাইথন, পাইথন লিখবেন। এন্ড ইফ ইউ হ্যাভ সাম আদার ল্যাঙ্গুয়েজেস টু ইউজ, আপনারা সেই জিনিসটা এখানে ডিফাইন করে দিচ্ছেন। এন্ড ইভেন ইন আওয়ার ডেটা ফ্লোস, ওকে, ইন এন্ড আউট, সেখানেও হচ্ছে আমরা আমাদের ইমপ্লিমেন্টেশন রেফারেন্স এবং আরো অনেক ডিটেলস অ্যাড করে থাকি। So this is your first step. The second step is called draw a human machine boundary. The actual DFD টা আমরা যখন draw করতেছিলাম, the logical DFD, it used to look something like this. আমার এখানে দুইটা এন্টিটি আছে, দেখেন, একটা হচ্ছে external entity 1, একটা হচ্ছে external entity 2. I have a process 1, process 2, and I have one data store, right? এগুলো হচ্ছে টিপিক্যাল ডিএফডি আমরা দেখে আসছি। যেহেতু নাম্বারিং গুলো দেখতেছেন, প্রসেস 1, 2 লেখা আছে, সো ইটস লেভেল 0 ডায়াগ্রাম, সেটা আপনারা জানেন। Okay. Now, external entity was something that we um, understand as যে external part of the system, যেটা হচ্ছে আমার সিস্টেমের ভিতরে থাকে না। তো যখন আমরা লজিক্যাল থেকে ফিজিক্যাল ডিএফডি তে মুভ করি, তখন হচ্ছে আমাদেরকে সেই জিনিসটাকে ভিজুয়ালি সেপারেট করে দেখাইতে হয়, যেটাকে বলা হয় যে ড্র হিউম্যান মেশিন বাউন্ডারি। এখানে যে রেড সেকশনটা আপনারা দেখতেছেন, দিস পোর্শন, ডটেড পোর্শন হিয়ার অ্যান্ড হিয়ার অ্যাজ ওয়েল, এটাকে বলা হয় দ্য হিউম্যান মেশিন বাউন্ডারি। আমরা যে জিনিসটা এক্সটার্নাল টু সিস্টেম, এটাকে সেপারেট করে দেখানোর জন্য এরকম ড্যাশড সেগমেন্ট দিয়ে সেটাকে আলাদা করি। তাহলে এই সেগমেন্টের বাইরে হচ্ছে আমার এই এক্সটার্নাল এন্টিটি 1 আছে, এক্সটার্নাল এন্টিটি 2 আছে, আর এখানে আমার এক্সটার্নাল এন্টিটি 3 আছে। So if you have any other systems or any other API or any other data store as well, যেটা হচ্ছে কি আমার সিস্টেমের বাইরে থাকে, সেটাকে আমরা ওই মেশিন, হিউম্যান মেশিন বাউন্ডারি দিয়ে সেপারেট করে থাকি। The human machine boundary draw করা is very easy, as you can see, and এটার মিনিংটা আপনারা হয়তো ইজিলি বুঝতেছেন। But there is another significance of it, which is হিউম্যান মেশিন বাউন্ডারি দিয়ে আমরা হচ্ছে আমাদের সিস্টেমের যে পোর্শনটা হচ্ছে ইটস নট অটোমেটেড, সেটাকেও হচ্ছে রিপ্রেজেন্ট করার দেখানো ট্রাই করি। একটা সিস্টেম কখনোই হচ্ছে 100% অটোমেটেড হয় না। Even if you try so much, maybe you'll get 80-90% of it maybe, but there will be some portion যেটা still manually handle করা হয়। Let's think of maybe banking system. তো আমরা হচ্ছে ক্লাসে অনেকবার এক্সাম্পলটা নিয়ে কথা বলছি, যে whenever any user maybe tries to pay, তার হচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়, বাট অ্যাকচুয়ালি ট্রানজাকশনটা সাকসেসফুল হয় না। In those scenarios, কাস্টমার হচ্ছে একটা কমপ্লেইন করে। এই কমপ্লেইন গুলো কিন্তু হচ্ছে ইনস্ট্যান্ট একদিনে সলভ করা হয় না, বিকজ এটাকে ম্যানুয়ালি চেক করে অনেক কিছু ক্রস ভ্যালিডেশনের পরে যে সেটা একটা আপডেট দেওয়া হয়, and worst case scenario it will take maximum 40 days to sort it out, right? তাহলে this is one of the examples যেখানে একটা সিস্টেমের পুরো জিনিস যে অটোমেটেড থাকে না, সেটা আমরা দেখলাম।
তো এই হিউম্যান মেশিন বাউন্ডারি ওই জিনিসটাই বোঝানো ট্রাই করে যে আমার সিস্টেমে তো অনেক ইনপুট আসে, অনেক আউটপুট যেতে হয়, বা সামটাইমস এই যে যেটা বললাম একটা কোয়েরি আনসার করতে হয়, বাট সেটা অটোমেটিক্যালি আমরা করতে পারি না। So those things are sometimes represented as well using the human machine boundary. Okay. Third step হচ্ছে যে add system related data store, data flows and processes. তো এটা মানে হচ্ছে জাস্ট আমাদের লজিক্যাল ডিএফডি তে আমরা যা ড্র করছিলাম, we copy everything from our logical DFD, যেটাকে বলা হচ্ছে add system related this and that. That's very simple, এখানে তেমন কিছুই না। However, এখানে আমরা আরেকটা জিনিসকে মাথায় রাখি, সেটা হচ্ছে যে if we need something extra compared to the logical DFD, যেটা আমাদের ফাইনাল সিস্টেমে দরকার হবে, আমরা সেটাও এখানে হচ্ছে কি করে ইমপ্লিমেন্ট করি বা হচ্ছে ডিজাইন করে দেখাই। ফর ইনস্ট্যান্স, আমরা ধরেন কথা বলতেছিলাম যে ডেটাবেস 1 DB1 এটাই হচ্ছে আমার সিস্টেমে থাকবে। Initially I thought যে I have 1000 user in worst case scenario and আমরা ততগুলো নিয়ে কাজ করতেছি। বাট যখন অ্যাকচুয়ালি ফিজিক্যালি সেটাকে ইমপ্লিমেন্ট করতে যাবো, আমরা হয়তো কিছু রিকোয়ারমেন্ট চেঞ্জ করেছে বা কিছু ডিফারেন্ট অ্যানালাইসিস আমরা দেখলাম, ডিফারেন্ট ইনসাইটস দেখলাম, তখন আমরা দেখলাম যে না there is something wrong with it. We need to store maybe 5000 users. তো আমরা ইনিশিয়ালি যে ডেটাবেসটা ডিজাইন করছি ওইটাতে হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 1000ই ছিল। তাহলে এখন তো সে 5000 স্টোর করতে পারবে না। So obviously we're gonna need some extra databases. তো সেই জন্য হচ্ছে আমরা আমাদের আরেকটা ডেটাবেস ইন্ট্রোডিউস করতেছি, সেটা হচ্ছে আমাদের ডেটাবেস 2। তাহলে এই যে জিনিসটা সেটা হচ্ছে কি ওয়ান এক্সট্রা আইটেম ইনটু ইয়োর সিস্টেম অর ডায়াগ্রাম। আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা সেটা বুঝতে পারি। Let's say if this is an e-commerce website, we know যে e-commerce ওয়েবসাইটে হচ্ছে কাস্টমার অর্ডার প্লেস করে, and on some rare occasion কাস্টমার অর্ডার কি করে ক্যান্সেলও করতে পারে। তাহলে আমরা জানি সেটা, and আমরা ওই বেসিসে প্ল্যান করছি যে ওকে ইফ they cancel any order, আমরা ওই অর্ডার রিলেটেড যা যা আছে সবকিছু ডিলিট করে দিব। So that was the initial thought process. Now before implementation আমাদের হয়তো রিসার্চ টিম আছে, অ্যানালাইসিস টিম আছে, বা আমাদের যে সিস্টেম অ্যানালিস্টই আছেন, সে হয়তো অনেক কিছু অ্যানালাইজ করে টেনে দেখলো যে পুরো বিজনেসটাকে যদি আমরা ইমপ্রুভ করতে চাই, in that case instead of deleting all those records, আমরা সেটাকে স্টোর করে অ্যানালাইসিস করতে পারি। If we do different analysis, সেখান থেকে আমরা হয়তো দেখতে পারবো যে কি ধরনের কাস্টমার হচ্ছে অর্ডার ক্যান্সেল করে, দেন হোয়াট আর দ্য রিজনস দে প্রোভাইড ফর ইট, তারপর হচ্ছে কোন ধরনের প্রোডাক্ট বেশি ক্যান্সেল হচ্ছে ইন আওয়ার সিস্টেম। এই অ্যানালিসিস গুলো যদি আমরা করতে পারি, ওইখান থেকে কিন্তু আমরা ইম্পর্টেন্ট ইনসাইটস পাবো, যেটা আমাদের পুরো বিজনেসটাকে হচ্ছে প্রোগ্রেস করতে হেল্প করবে। So, আমাদের বিজনেস ভ্যালু বা হচ্ছে লস, একটা হচ্ছে ইনক্রিজ করা, একটা রিডিউস করাতে হেল্প করতে পারে। আমাকে যদি সেই জিনিসটা অ্যানালাইসিস করতে হয়, অবশ্যই আমার হয়তো একটা প্রোগ্রাম থাকতে হবে যে সেই প্রত্যেকটা ডিলিটেড অর্ডারকে হচ্ছে নিয়ে কাজ করবে। এন্ড প্লাস আমরা অর্ডারগুলো যাতে ডিলিট করবো না, হয়তো আমার আরেকটা ডেটা স্টোর রাখতে পারে ছোটখাটো, যেখানে শুধুমাত্র ডিলিটেড অর্ডারস গুলো রেকর্ড করা থাকবে, এবং ওইখান থেকে আমার প্রসেস সেই ডেটাগুলো অ্যানালাইসিস করবে। তাহলে ফর দ্যাট অলসো ইউ নিড ওয়ান এক্সট্রা প্রসেস এন্ড মেবি অ্যানাদার ডেটা স্টোর অ্যাজ ওয়েল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কি এক্সাম্পল অফ এক্সট্রা, যেটা আমরা হয়তো ইনিশিয়ালি চিন্তা করি নাই, বাট আফটার গোয়িং টু দ্য ফাইনাল স্টেপ, যেখানে আমরা ফিজিক্যালি পুরো সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করবো, সেই ডিজাইন করার সময় আমাদের মাথায় যদি আসে, তো সেটাও আমরা এখানে অ্যাড করে থাকি। তো থার্ড স্টেপ ওইটাই আর কি, যে অ্যাড সিস্টেম রিলেটেড ডেটা স্টোর ফ্লোস অ্যান্ড প্রসেসেস অলসো ইফ ইউ নিড এনিথিং এক্সট্রা দ্যাট ইউ ডোন্ট থিঙ্ক অফ আর্লিয়ার, সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করে থাকি। The fourth one is called the update the data elements in the data flows. So this one. তো তার মানে হচ্ছে আমরা আমাদের হচ্ছে যে ডেটা ফ্লো গুলো ছিল, right, সেগুলোকে আমরা ডিজাইন করতেছি, ড্র করে দেখাই, দ্যাটস ফাইন। এন্ড ইন এডিশন টু দ্যাট, আমরা হচ্ছে আমাদের ডেটার যে ফ্লো হচ্ছে সেটাতে যদি কোনো নোটস অ্যাড করতে চাই, কোনো মিসেলেনিয়াস ইনফরমেশন থাকে, এন্ড হচ্ছে আমাদের এই ডেটাটা কি টাইপের বা কি ডেটা, ডেটা ক্যান বি ইন মেনি ফর্ম, রাইট।
It can be text message, it can be an email, it can be a picture, maybe audio file, anything can be data. তো ওই ডেটার ফ্লোতে আমরা সেই ডিটেলস গুলো হচ্ছে অ্যাড করতে থাকি, which is your fourth step. The fifth and the last step যেটাকে বলা হয় যে update the metadata in case repository. তো এখানে দুইটা কিওয়ার্ড হয়তো আছে, একটা হচ্ছে আপনার metadata আর একটাকে বলা হচ্ছে the case repository. So let's first talk about metadata. Metadata বলতে কি বোঝায়? If you take any picture in your phone and then সেটা আপনার গ্যালারিতে সেভ হয়, রাইট? সো আপনি যখন গ্যালারিতে যান, ছবিটা ধরেন হচ্ছে ওপেন করলেন and ওপেন করেন এন্ড হচ্ছে যে আপনি দেখতেছেন রাইট সাইড, রাইট সাইড অফ কর্নার ওখানে একটা কি থাকে, এরকম একটা সিম্বল, এক্সক্লামেশন মার্ক বা ডিটেইলস টাইপের কিছু থাকে। ইফ ইউ ক্লিক দ্যাট, আপনারা যে জিনিসগুলো দেখতে পান যেটা হচ্ছে যে maybe the time, the location, the date, the size of the picture, the resolution, এরকম অনেক ইনফরমেশন স্টোর করা থাকে। তো এই যে জিনিসগুলো টাইম, লোকেশন, ডেটা যা বললাম, এগুলোও তো ডেটা, তাই না? এগুলো তো হচ্ছে যে বাইনারি বিটস স্টোর করা আছে বা it holds some meaning to it. So it has something meaningful. তো আমার যে ইমেজটা আছে, মেইন ইমেজ, ওইটাও তো ডেটা, রাইট? And that's the main data I have. And data কেন? Because it's basically pixels. And pixels কে আমরা data দিয়ে represent করি। So what I have here is এখানে যে additional dataটা আছে, this data is about the main data of my image. So এটাকে define করা হয় as metadata, which is সে কি data about data. তো আপনার ইমেজ ছিল your main data বা pixels. And এটা রিলেটেড হচ্ছে আমরা আরো কিছু ডেটা দেখতেছি যেটা আমার সিস্টেম স্টোর করে রাখছে। We have data about data, right? সেটাকে আমরা metadata বলতেছি। The next keyword we have is the case repository. The case stands for computer aided software engineering. Slide লেখা আছে নিচে। So আমরা যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলি, we think of things to be automated, right? And everything. So automation এর জন্য অবশ্যই you need something, there is some tools or softwares or something like that. The case হচ্ছে সেই আইডিটাকে রিপ্রেজেন্ট করে যে আমরা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করি, this is supposed to be basically aided through computers and সেটা হচ্ছে ডিফারেন্ট সফটওয়্যার বা টুল আমাকে হেল্প করে থাকে। তো হয়তো আমরা অনেক ছোটখাটো টুল ইউজ করে থাকি ফর স্পেসিফিক পারপাসেস একটা প্রজেক্টের, বাট ইউজুয়ালি যদি ইটস এ ভেরি বিগ কোম্পানি, ইটস এ ভেরি রিনাউন্ড কোম্পানি যেগুলোতে হচ্ছে সিএমএমআই রেটিং থাকে বা সার্টিফিকেশন থাকে, or if you talk about maybe multi-billion dollar company like Fang or anything, so they basically have those everything, almost automated. They have very softwares and tools for all the projects যেটা পুরো প্রজেক্টটাকে মেনটেন করা ট্রাই করে। তো ওই প্রজেক্ট রিলেটেড অনেক ইনফরমেশন তো অবশ্যই স্টোর করে রাখতে হয়, রাইট? সো ইনসাইড দ্যাট সফটওয়্যার ইউ হ্যাভ আ সেগমেন্ট যেখানে আপনি সেই ডেটা গুলা স্টোর করে থাকেন, হুইচ ইজ নোন অ্যাজ দ্য রেপোজিটরি, রাইট? তো এটা যেহেতু কেস পুরো টেকনিকের আন্ডারে বা হচ্ছে আইডিয়ার আন্ডারে পড়ে বা টুলস এর আন্ডারে পড়ে, এটাকে যেন আমরা বলা হয় যে কেস রেপোজিটরি। তো আই হোপ দুইটা কিওয়ার্ডের মানে বুঝতে পারছেন। নাও যেটা বলছিলাম যে উই আপডেট দ্য মেটা ডেটা ইন দ্য কেস রেপোজিটরি। তো দ্য কোয়েশ্চেন ইজ যে হচ্ছে আমার প্রজেক্ট রিলেটেড মেটা ডেটা তাহলে কি হবে? তো যেটা বলছিলাম যে আহ, আমাদের প্রজেক্ট যখন আমরা বিল্ড করি, আমাদের হচ্ছে ফর্মাল রিকোয়ারমেন্ট থাকে, রাইট? একটা এসআরএস ডকুমেন্ট থাকে যেখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট আমরা ফর্মুলাতে রিপ্রেজেন্ট করি, ফাংশনাল, নন ফাংশনাল, দিস এন্ড দ্যাট, এক্সট্রা এডিশনস বা হচ্ছে কন্টিনজেন্সি প্ল্যান, সবকিছু আমরা একটা জায়গায় স্টোর করে রাখি। So it works as a, দলিল যেটাকে বলে। So দিন শেষে if there is something wrong or things go south, so that we can come back and refer to this document and cross check and validate everything. তো এটা হচ্ছে একটা ফর্মাল প্রুফ অফ ডকুমেন্ট হিসেবে কাজ করে এসআরএস ডকুমেন্ট। However, একটা প্রজেক্ট বিল্ড করার জন্য কিন্তু এসআরএস ডকুমেন্ট ইজ নট জাস্ট এভরিথিং। অ্যাজ এ ডেভেলপার আপনি যদি চিন্তা করেন বা এজ এ স্টুডেন্ট আপনি যদি চিন্তা করেন যে আপনাকে যখন আমি একটা অ্যাসাইনমেন্ট দেই,
you have a question or few questions to answer from that. But that question like is not everything for your assignment. আপনাকে হচ্ছে different data collect করতে হয়, কোথাও হয়তো different notes আছে সেটা বের করতে হয়, কোনো বইয়ে হয়তো অ্যাসাইনমেন্টে কোনো একটা কোয়েশ্চেন রিলেটেড থিওরি নিয়ে কথা বলছে, different কিছু এক্সাম্পলস আছে। You also need those, right, as a help or hand. তো একটা প্রজেক্টে কিন্তু সেম জিনিসই থাকে, এরকম অনেক ইনফরমেশন স্টোর করে রাখতে হয় ফর ভেরিয়াস পারপাসেস। তো আমরা সেই ডেটাগুলোকেই হচ্ছে যে কাইন্ডা প্রজেক্ট রিলেটেড মেটা ডেটা বলতেছি। আমার মেইন ডেটা জাস্ট লাইক দ্য ইমেজ ইন মাই মোবাইল ইজ বেসিকলি দি এসআরএস ডকুমেন্ট। কিন্তু এসআরএস ডকুমেন্ট ইজ নট এনাফ, বা আমরা চাইলে আরো অনেক এডিশনাল ইনফরমেশন স্টোর করতে পারি অ্যান্ড উই হ্যাভ টু। তো সেগুলোকে আমরা বলতেছি দ্য মেটা ডেটা। একটা এক্সাম্পল ধরেন যে আজকে 29th, আপনার ধরেন হচ্ছে অফিস উইল স্টার্ট এট 12 p.m. So you guys will have a meeting, maybe আপনারা একটা টিমে কাজ করতেছেন, few people, and then যে যার মতো কাজে হচ্ছে বসে যাবেন, কি কি করবেন না করবেন এটসেট্রা এটসেট্রা হিসাব করে নিয়েছেন। So at 12:30 you log onto your PC, then project একটা স্ক্রিন বের করবেন, আপনার যে অ্যাসাইন টাস্ক ছিল সেটা নিয়ে আপনি কাজ করতে থাকবেন। So once you guys are done with the project, প্রজেক্টে যদি কোনো ইস্যু হয় বা টেস্টিং এর টাইমে যদি কোনো বাগস পাওয়া যায় বা কোনো সেগমেন্ট মিসিং থাকে বা is there anything to check, তখন আমরা কাকে হচ্ছে কোয়েশ্চেন করবো about that specific part. If I don't have any proof or document, তাহলে কিন্তু আমাকে হচ্ছে টিম লিডের কাছে যেতে হবে, লিড এসে জিজ্ঞেস করবে and there will be people চলছে আছে একটা অবস্থা, okay I did not do this, এটা তো সিনিয়র ডেভেলপার করার কথা and blah blah blah. So we need to have something যেটা দিয়ে আমরা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি জাজ করতে পারবো বা হচ্ছে রেসপন্সিবিলিটি সবকিছু ট্র্যাক করতে পারবো। If I have logging system, log মানে কে কখন কি করতেছে বা কার কি করার কথা, সেটা আমরা স্টোর করে রাখি, তাহলে that in future will help us to fix everything and streamline the entire process. এই ডেটাগুলোকে আপনারা মেটা ডেটা হিসেবে কনসিডার করতে পারেন, যে কে কোন বিষয়ে লগ ইন করবে, কে কোন প্রজেক্ট নিয়ে কাজ করবে, কে কোন সেকশনে হচ্ছে মডিফিকেশন করবে, কার কোথায় অ্যাক্সেস আছে না আছে, এই ডেটাগুলো আমরা মেটা ডেটা হিসেবে কনসিডার করি। All of these will be stored inside a repository, যেটাকে বলা হয় the case repository. Okay, anyway, so this was all about uh, how we move from a logical DFD to the physical DFD. So basically, আপনার পাঁচটা step আছে. The first one is add implementation references, then draw a human machine boundary, then আমাদের system related সব data store, data flow process, and if we need anything additional to that, আমরা সেটা ডিজাইন করি। Finally হচ্ছে data element গুলো আপডেট করি into the data flows, and হচ্ছে যে metadata আপডেট করতে হয় in the case repository. না, আমরা যদি একটু স্লাইডে অ্যাকচুয়ালি ফিজিক্যালি দেখি যে ভিজুয়ালি জিনিসটা কিভাবে চেঞ্জ হয়। তো এখানে উপরে যে সেকশনটা আছে, দিস ইজ সামথিং দ্যাট উই হ্যাভ অলরেডি সিন ইন আওয়ার ডিএফডি, এন্ড এখানে একটাই প্রসেস দেখা আছে যেটা হচ্ছে প্রমোট টিউনস, which has a number 3. You guys can very easily understand এটা একটা level 0 DFD, and more specifically it's a level 0 logical DFD. তো এখানে হচ্ছে যা যা আছে সেগুলো আমরা দেখে আসছি, এখন এটাকে যদি ফিজিক্যালি কনভার্ট করতে হয় তাহলে আমরা আমাদের সেই স্টেপস গুলো ফলো করবো। The first one is adding the implementation references. তো দেখেন promote tunes যে প্রসেসটা, এটা যদি নিচে দেখি তাহলে কি করা হয়েছে। So there is a slight change here. Promote tunes এর নিচে এখানে লেখা আছে Visual Basic. তো এটা বুঝাইতেছে যে এই promote tunes যেহেতু একটা প্রসেস, রাইট, আমাকে আমাকে কোড লিখে সেটা ডিজাইন করতে হবে, তাহলে Visual Basic is one of the language যেটা এখানে মেনশন করা হয়েছে। Next, maybe let's talk about data store. That's D4, customer interest. And নিচে দেখেন কাস্টমার ইন্টারেস্টের আগে MySQL বসানো হয়েছে, তাহলে এটা ইন্ডিকেট করতেছে যে এই ডেটা স্টোরটা বেসিক্যালি একটা ডেটাবেস, MySQL ডেটাবেস হিসেবে কাজ করবে। If you talk about the data flows, maybe the customer interest, which is D4 থেকে আমার প্রমোট টিমসে যাচ্ছে, এখানেও সেই জিনিসটার আগে MySQL লেখা আছে, সো বুঝাইতেছে যেটা MySQL রেকর্ড জিনিসটা ডেটা হিসেবে কাজ করবে, রাইট? তাহলে this was the second step. So the first step, যে adding the implementation references. The second step
is drawing the human machine boundary. উপরে হচ্ছে যদি দেখেন যে you have two external entities, একটা হচ্ছে marketing manager আর একটা হচ্ছে the customer. So they are the external part of our system, right? তো আমাকে এখন একটা separation এখানে draw করতে হবে, করে we'll have to make you understand that they are not part of the system. তো নিচে দেখেন সেই হিউম্যান মেশিন বাউন্ডারিটা ড্র করা হয়েছে, যেটা দিয়ে তাদেরকে আমরা সেপারেট করতেছি। The third step was add system related everything. তো system related যা যা ছিল আর কি, all the entities, all the processes and all the data ছিল সবকিছু অ্যাড করি আমরা। এবং প্লাস আমরা বলছিলাম যে if we need anything extra, right, যেটা আমরা আগে হয়তো ডিজাইন করি না বা করতে ভুলে গেছিলাম ওর মাত্র মাথায় আসছে, সেই এডিশনাল গুলো আমরা এখানে দেখাই। তাহলে এখানে নিচে দেখেন যে D9 অ্যাক্সেস ইমেল প্রমোট টেবল, সো এই জিনিসটাকে আমরা নতুন করে এখানে কিন্তু অ্যাড করতেছিলাম। এটা কিন্তু আগে দেখেন লজিক্যাল ডিএফডিতে ছিল না। সো ইফ ইউ নিড এনিথিং এক্সট্রা লাইক দ্যাট, সেটা আমরা এখানে ডিজাইন করি। ফোর্থ স্টেপে বলা হচ্ছিল যে কি আপডেট দ্য ডেটা এলিমেন্টস ইনটু দ্য ডেটা ফ্লোস। তো ইফ ইউ লুক, লেটস মেবি উপরেরটাতে মার্কেটিং ম্যানেজার একটা ডেটা রিসিভ করতেছে from the promote tunes, সেটা হচ্ছে সবার উপরে sales patterns. And if you look here, এখানে লেখা আছে sales pattern, নিচে লিখে দিল কি report. তো তাহলে এই যে বলছিলাম যে different notes বা additional information আমরা এখানে অ্যাড করি, তাহলে এটা বোঝাচ্ছে যে সেলস প্যাটার্ন জিনিসটা একটা রিপোর্ট হিসেবে সেন্ড করা হবে। As I said, data can be in many form. এটা রিপোর্ট হতে পারে, এটা একটা টেক্সট ফাইল হতে পারে, এটা একটা ইমেল হতে পারে, এটা একটা ইমেজ হতে পারে। সো হোয়াট ইট ইজ এক্স্যাক্টলি সেগুলো আমরা এখানে মেনশন করে দেই, হুইচ ইজ ইয়োর ফোর্থ স্টেপ। আর সবার লাস্টে যে স্টেপটা ছিল, রাইট, হুইচ ইজ দিস, যে আপডেট দ্য মেটাডেটা ইন দ্য কেস রেপোজিটরি। এটা হচ্ছে তো কোনো ডায়াগ্রামের পোর্শন না, সো এখানে তো হচ্ছে ডায়াগ্রামে সেটা রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে ইফ ইউ হ্যাভ দ্য রেপোজিটরি, ইফ ইউ হ্যাভ দ্য সফটওয়্যার, আপনারা সেখানে সেই জিনিসগুলো আপডেট করে নেবেন। So that's your fifth and final step of converting a logical DFD to a physical DFD. পরের স্লাইডেও একটা এক্সাম্পল আছে সেম জিনিসের, just to have better understanding. তো এই ছিল আর কি আমাদের all about logical to physical DFD conversion. Unlike the DFD lecture, which is basically the logical DFD, ওটা আমরা এক্সটেন্সিভলি পুরো একটা লেকচার নিয়ে স্টাডি করছি, বাট এখানে জাস্ট few slides ওটা নিয়ে এখানে কথা বলা হয়। Okay, so this is the first one. Next, আমরা কথা বলি যে program design and something called structure chart. তো স্ট্রাকচার চার্ট যেটা বলছি যে এটাকে আহ, একটা কোনো স্পেসিফিক ডায়াগ্রাম হিসেবে কনসিডার করা হয় না. It doesn't fall under any human category or anything. And as you can see, it's mentioned as a design technique that help the analyst design the program. So আপনি যদি হচ্ছে একটা প্রোগ্রাম অ্যানালিস্ট হন বা প্রোগ্রাম ডিজাইনার হন, সো what you'll have to do, যে পুরো সিস্টেমটাকে বিল্ড করার আগে মাথায় একটা জিনিস ডিজাইন, মানে একটা কনসেপ্ট ক্রিয়েট করবেন, রাইট, যেটা কি হতে পারে না হতে পারে, কোন ডেটা, সরি, প্রোগ্রামিং টেকনিক বলেন, তারপর হচ্ছে সফটওয়্যার কি কেন এগুলো আছে বলে, এবং আর্কিটেকচারের কথা বলেন, সফটওয়্যার প্যাটার্ন বলেন, রাইট, সেগুলো আপনি হয়তো মাথায় চিন্তা ভাবনা করে হচ্ছে ডিফারেন্ট প্রোগ্রাম ডিজাইন করবেন। আর অবভিয়াসলি এত কিছু মাথায় চিন্তা করে যাবে না। Even if we talk about very small scale project, সেখানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় না। It's a large scale project, standard project, তাহলে তো মাথায় অবশ্যই সেটা চিন্তা করা is not also a good idea. So obviously we need to write down things, we need to formally document things, we need to visually represent things that will help us design the entire program. So আপনার এরকম অনেক হেল্পার টুল থাকা উচিত, এরকম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকা উচিত, যাতে একবার তাকালে জিনিসটা আপনার মাথায় ইজিলি ক্যাচ করতে পারে। তো স্ট্রাকচার চার্ট হচ্ছে ইজ ওয়ান অফ দ্যাট টেকনিক বা টুল বা যাই বলেন, যেটা আপনাকে আপনার প্রোগ্রামের একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখায়। তো ইটস এ হাই লেভেল ভিউ যে আমার সিস্টেমে কি থাকবে না থাকবে উইদাউট মাচ ডিটেলস, আমরা ভিতরে জিনিসগুলোকে জাস্ট একটু স্ট্রাকচার ওয়েতে দেখানোর ট্রাই করি।
তো এরকম একটা চার্টকে বেসিক্যালি স্ট্রাকচার চার্ট বলা হয়, বা এরকম ডিজাইনকে স্ট্রাকচার চার্ট বলা হয়। The structure chart has three important implication, which are sequence, selection, and হচ্ছে iteration. তো আমরা প্রোগ্রাম বলতে যেটা বলি যে আমার পুরো ইনফরমেশন সিস্টেমকে আমরা কোড করে যখন বিল্ড করি, we want everything to be modular, reusable, maintainable, and everything. And to be able to do that, আমরা হচ্ছে সেটাকে ডিফারেন্ট মডিউলে ভাগ করি, or বেসিক্যালি ফাংশন বা মেথডে কনভার্ট করে কাজ করা ট্রাই করি। তো ওই মেথড গুলা কিন্তু হচ্ছে সব একসাথে কাজ হয় তা না, রাইট? আমাদেরকে ফার্স্ট একটা মেথড কল করতে হবে, পরে একটা মেথড কল করতে হয়, এন্ড সো অন এন্ড সো ফর্থ। সো ইনিশিয়ালি যখন আপনি একটা সিস্টেমকে রান করেন, দেয়ার ইজ সামথিং কল মেইন ফাংশন, যেটা সবার আগে রান হয়। তো আমার কোডের ভিতরে স্ট্রাকচার যদি এরকম হয় যে আই হ্যাভ এ বি, রাইট? দেন হচ্ছে ইনসাইড এ আমার হচ্ছে আরো হচ্ছে এক্স ওয়াই, তারপর হচ্ছে বি আছে, তাহলে সেটা ইন্ডিকেট করবে যে সবার আগে মেইন মেথড যেটা সেটা রান হবে। সেকেন্ড হচ্ছে আমার মেথড এ রান হবে, এর ভিতরে যদি কোনো একটা রান হয় যেটা হওয়ার, সেটা হচ্ছে থার্ড, এন্ড দেন ফাইনালি যে হচ্ছে আমার ফোর্থ, যেটা হচ্ছে মেথড বি রান করবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং, যেটা হচ্ছে সিকোয়েন্সকে ডিফাইন করা ট্রাই করে। এন্ড আমাদের স্ট্রাকচার চার্টটা হচ্ছে আমরা এটাকে হায়ারার্কিক্যাল চার্টও বলে থাকি, বিকজ এই জিনিসটা হায়ারার্কি রিপ্রেজেন্ট করে, দেখানো হয়, জাস্ট লাইক আ ট্রি। সো ট্রি ডেটা স্ট্রাকচার আপনারা দেখে আসছেন, which looks something like this, তাই না? তো এখানে আমরা লেভেল 0, লেভেল 1, লেভেল 2 এই জিনিসগুলো স্টাডি করে আসছি। তাহলে যেখানে লেভেল থাকে সেটাকে আমরা হচ্ছে হায়ারার্কি বোঝানো ট্রাই করি আর কি। তো আমাদের স্ট্রাকচার চার্টটা দেখতে হচ্ছে অনেকটা একটা ট্রি এর মতো দেখায়। সো ওই ট্রি এর হায়ারার্কিতে যে জিনিসটা উপরে থাকে সেটা হচ্ছে তত আগে রান হয়, এবং যে জিনিসটা যত নিচে থাকে সেটা তত পরে। এন্ড আমরা লেফট থেকে রাইটে যখন যাই, সেই জিনিসগুলো হচ্ছে আরো পরে রান হয়ে থাকে। তো এটাই হচ্ছে ফার্স্ট জিনিসটা যেটা আমার স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে, which is a sequence, যে কোন মেথডটা আগে কোন মেথডটা পরে এবং কে কোন অর্ডারে ইনভলভড হবে আর কি। The second point it shows is the selection. তো সিলেকশন মানে কি, আমার প্রোগ্রামের ভিতরে যদি হচ্ছে কখনো কোনো মেথড কন্ডিশনের বেসিসে রান হয়, যে লগ ইন ফেইল্ড, তাহলে হচ্ছে তাকে রিট্রাই করতে দাও, বা পাসওয়ার্ড হচ্ছে বারবার ভুল লিখতেছে, তাহলে তাকে একটা ডেঞ্জার জোনের মধ্যে নিয়ে যাও, এরকম কিছু একটা হতে পারে। আর যদি সে নর্মালি লগ ইন করে তাহলে হয়তো আরেকটা জিনিস এক্সিকিউট করো, তাহলে দিজ আর রান কন্ডিশনালি। তো আমার সিস্টেম হচ্ছে সেটা এরকম কিছু কন্ডিশনের বেসিসে সিলেক্ট করবে যে আচ্ছা এখন কোনটাকে আমি ইনভলভ করবো, বা কোনটাকে ইনভলভ করবো না। তাহলে এরকম যদি কোনো সিলেকশন থাকে, রাইট, সেই জিনিসটাও হচ্ছে আমরা স্ট্রাকচার চার্ট দিয়ে বোঝানো ট্রাই করে থাকি। আর থার্ড ওয়ান হচ্ছে ইটারেশন। তো আমার প্রোগ্রাম হচ্ছে কোন একটা মেথড হইতে পারে যে মাল্টিপল রানস করা হচ্ছে, মেবি লেটস সে প্রিন্টিং। তো আমরা হচ্ছে একটা স্টুডেন্টের সব ইনফরমেশন প্রিন্ট করার জন্য যে মেথডটা কল করি, 100 জন স্টুডেন্টের জন্য সেই মেথডটাকে আমরা কল করব। তাহলে এটা যেহেতু বারবার লুপের মধ্যে কল করতে হবে, এটা যেহেতু রিপিট হবে, আমরা সেই ইটারেশনটাকে হচ্ছে লুপ দিয়ে রিপ্রেজেন্ট করে দেখাতে পারি। তো এই ছিল স্ট্রাকচার চার্টের সাম অফ দ্য কোর ইমপ্লিকেশন, যেটা আপনাকে কি বোঝায়। নাও সি যে স্ট্রাকচার চার্ট দেখতে কিরকম হয়, দিস ইজ হোয়াট ইউ হ্যাভ। ভিজুয়ালি জিনিসটা দেখতে অনেকটা এরকম দেখায়। তো এখানে আমরা যদি একটু স্টাডি করে দেখি যে কি আছে না আছে। So you have something called here grade listing, right? Create student grade listing 1.0. তো এটা হচ্ছে কাইন্ডা আমার একটা মেথড আর কি। আমরা ডিএফডি তে যে প্রসেস গুলো দেখে আসতেছিলাম, ইউ ক্যান থিঙ্ক অফ যে এই প্রসেস গুলোকে আমরা হচ্ছে আমাদের স্ট্রাকচার চার্টে ডিফারেন্ট মডিউল হিসেবে রিপ্রেজেন্ট করে থাকি আর কি। তো এই যে 1.0 ক্রিয়েট স্টুডেন্ট গ্রেড লিস্টিং, এটাকে আপনারা একটা মডিউল বলে থাকেন। আমরা সিনট্যাক্স গুলো একটু পড়ে দেখবো। তো একটা স্ট্রাকচার চার্ট দেখতে অনেকটা এরকম হয়, ওকে? সো ইউ হ্যাভ দিস মডিউল 1.0,
and got disconnected. Uh, okay, I hope everything is visible again and everything. It's fine. Okay. যেটা বলতেছিলাম, um, I think we are talking about the structure chart. Yeah. তো এই যে আপনার সামনে যে স্ট্রাকচার চার্টটা আছে in the slides, এটা আর কি আমরা দেখতেছি। So we have a module called 1.0. তো সেই জিনিসটা হচ্ছে কি করতেছে, এটার নিচে হচ্ছে অনেকগুলা সিমিলার জিনিস আমরা দেখতেছি। So অনেকগুলো মডিউল বেসিক্যালি এটার নিচে আছে। You can think of this যে there is a method যেটার ভিতরে আরো অনেক মেথড কল করা হচ্ছে। So গ্রেড লিস্টিং হচ্ছে ফার্স্টে কি কল করতেছে, যে স্টুডেন্ট গ্রেড রেকর্ড কল করতেছে। আচ্ছা, তো গ্রেড রেকর্ড কল করলে কি হয়, যে আপনার ডিফারেন্ট কোর্সে আপনি ডিফারেন্ট গ্রেডস পেয়েছেন, রাইট? সেই জিনিসটাকে হচ্ছে সে রিট্রিভ করতেছে। তো ওয়ান্স দ্যাট ইজ ডান, সে আপনার দেখেন গ্রেড রেকর্ড গুলা উপরের দিকে সেন্ড করে দিল টু দ্য সেম মডিউল। দেন আমাদের হচ্ছে 1.0 কি করতেছে, কারেন্ট জিপিএ ক্যালকুলেশন নামে একটা মডিউল আছে, সেটাকে কল করতেছে এবং সে ওখানে আপনার গ্রেড রেকর্ড গুলো সেন্ড করতেছে। তো আপনার সেমিস্টারের হচ্ছে প্রতি সেমিস্টারে যে গ্রেড রেকর্ড হয় 3-4টা কোর্সে যা যা আপনি সিজি পেয়ে থাকেন, সেটার বেসিসে আমাদের কারেন্ট সেমিস্টারে জিপিএ ক্যালকুলেট হয়। তো ক্যালকুলেট কারেন্ট জিপিএ ইজ গোনা ডু দ্যাট, সে আপনার জিপিএ ক্যালকুলেট করবে। and then once you have that, সেটা পরের একটা প্রসেসে চলে যাচ্ছে, যেখান থেকে আমরা সিজিপিএ ক্যালকুলেট করতেছি, রাইট? যখন আমার জিপিএ কাজ শেষ, আমরা সেই পিএ বেসিসে সিজিপিএ ক্যালকুলেট করি। এন্ড লাস্টলি সবকিছু ইনফরমেশন যখন সে রিট্রিভ করে ফেললো, 1.0 হচ্ছে ফাইনালি সেটা প্রিন্ট করবে এবং প্রিন্টের জন্য সে একটা হেল্পার ফাংশনের হেল্প নিচ্ছে, which is 1.4 প্রিন্ট গ্রেড লিস্টিং। তাহলে সে ওখানে সব ইনফরমেশন পাঠাচ্ছে এবং লাস্টলি সেটা প্রিন্ট করে দেওয়া হলো। তাহলে স্ট্রাকচার চার্ট এখানে যেটা রিপ্রেজেন্ট করছে, সেটা বোঝালো যে ইউ হ্যাভ 5 মেথডস অর প্রসেসেস, যেটা এই পুরো সেগমেন্টটা নিয়ে কাজ করতেছে, যে স্টুডেন্ট গ্রেড লিস্টিং প্রিন্টের কাজ করে। তো এখানে আমাদের যে ভিজুয়াল প্রেজেন্টেশন, এখান থেকে আমি বুঝতেছি যে আমার কিছু মেথড আছে, কিছু মেথডে আমরা ইনফরমেশন হয়তো ইনপুট দিচ্ছি, আমাকে কিছু মেথড আউটপুট দিচ্ছে, এন্ড সেটা কিভাবে কার মধ্যে ক্রিস ক্রস হয়ে আমরা পাস করতেছি, কার কি ধরনের কাজ করা উচিত, এন্ড ফাইনালি আমরা কিভাবে ফুল আউটপুটটা জেনারেট করতে পারি। তাহলে এরকম একটা জিনিস যদি আপনার সামনে থাকে যে প্রোগ্রামার, ইউ ক্যান ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ড যে আপনাকে কি কোড লিখতে হবে বা কোন ফাংশন কি কাজ করবে, কে ইনপুট নিচ্ছে, কে কে আউটপুট দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তো অনেক ইনফরমেশন কিন্তু খুব ইজিলি হচ্ছে আপনারা দেখতে পারবেন এখান থেকে। ইনস্টেড অফ হ্যাভিং আ ফর্মাল ডকুমেন্ট প্রুফ বা হচ্ছে থিঙ্কিং ইট ওভার দ্য হেড, আপনার সামনে এটা ভিজুয়ালি খুব ইজিলি যখন রিপ্রেজেন্ট করা থাকে, ইউল হ্যাভ টু গিভ মিনিমাল এফর্ট, এন্ড এটার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে খুব ইজি হয়ে যাবে আপনার সামনে। So that's why we basically draw structured charts to uh, help us design the entire program for the system. Sorry. তাহলে আমরা দেখি যে আমার স্ট্রাকচার চার্ট ড্র করতে গেলে কি করতে হয়। সো বেসিক্যালি টক অ্যাবাউট আওয়ার syntaxes. So the first syntax that we have is the module. আমি যেটা বলতেছিলাম, আমার ডিএফডি তে যে প্রসেসটাকে আমরা দেখে আসছি ইন আওয়ার ডিএফডি, ওইটাকেই হচ্ছে আমরা আমাদের আম, কি বলে সিনট্যাক্স হিসেবে, সরি মডিউল হিসেবে এখানে কনসিডার করে থাকি আর কি। You represent it as just like a rectangular box, and just like a process, এটা একটা নাম্বার থাকতে হয়। জাস্ট লাইক এ প্রসেস, এটা একটা নাম্বার নেম থাকে যেটা ভার্ব দিয়ে স্টার্ট হয়। ওকে, এটার এক্সাম্পল দেখতে আমরা এটা এরকম হতে পারে যে প্রসেস 1 and the name is process records. আচ্ছা, তো দ্যাটস ইট, এটা তেমন কিছু নেই। মডিউলের হচ্ছে দুইটা টাইপ আছে, একটাকে বলা হয় কন্ট্রোল মডিউল আর একটাকে বলা হয় সাবঅর্ডিনেট মডিউল। তো কন্ট্রোল মডিউল জিনিসটা দেখেন, যেটা বলছে যে it's a control module when it calls the other modules below it. তো এটা একটা এরকম আপনি চিন্তা করতে পারেন যে কোম্পানিতে যখন সিনিয়র কেউ থাকে বা আপনার উপরের পজিশনে কেউ থাকে, or you can
সে যে বস, তো বসের আন্ডারে হচ্ছে সবাই চাকরি করে, so সবাইকে আমরা বলতে পারি যে সাবঅর্ডিনেট, রাইট? তো যখন হচ্ছে কেউ ওই বস পজিশনে থাকে, যে হচ্ছে তার নিচে অন্যকে কন্ট্রোল করে, তাকে আমরা হচ্ছে কি কন্ট্রোল লিডার বা বস হিসেবে বুঝে থাকি আর কি। এখানে যে ডায়াগ্রামটা ড্র করলাম, ইউ ক্যান সি যে দেয়ার ইজ প্রসেস 1, সে হচ্ছে নিচে অনেকগুলো প্রসেসকে হচ্ছে কল করতেছে। So this process 1 is gonna be called as the control module. And then যেটা বললাম যে ওর নিচে অনেকগুলো প্রসেস আছে যেগুলোকে সে কল করে, so that's why we call this a control module. এখন যারা হচ্ছে নিচে আছে, that is 1.1, 1.2 and 1.3, these, এগুলোকে আমরা বেসিক্যালি বলে থাকি the subordinate module. তো সাবঅর্ডিনেট মডিউল মানে হচ্ছে যাদেরকে কল করা হচ্ছে বা যাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। তো এই আর কি আইডিয়া। আর যেহেতু এটা একটা ট্রি এর মতো দেখাচ্ছে, তাহলে ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড যে ট্রি এর এই যে নোড গুলো আছে এগুলাকে আমরা বলে থাকি দ্য লিফ নোডস, রাইট? লিফ নোডস মানে হচ্ছে যার কোনো চিলড্রেন থাকে না, বা এজ ইউ ক্যান সি এখানে যে কাউকে কন্ট্রোল করতেছে না, কল করতেছে না, ওই মডিউল গুলোকে আমরা হচ্ছে সাবঅর্ডিনেট মডিউলস বলে থাকি। নাও লেটস সে যে আমার প্রসেস, সরি, মডিউল এক্স এর নিচে হচ্ছে দুইটা আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। If I ask you যে হচ্ছে again process 1 in this entire diagram কি module, তাহলে ওর নিচে অনেকগুলা লেভেল আছে প্রসেস কল করা হচ্ছে, so it's very simple যেটা একটা কন্ট্রোল মডিউল। If I ask you what are these modules A and B, ওদের নিচে কিন্তু কেউ নাই, কাউকে ওরা কল করতেছে না, কন্ট্রোল করতেছে না, again it's simple যেটা সাবঅর্ডিনেট, অথবা আমার পুরো ট্রিতে তারা লিফ নোড হিসেবে আছে যেহেতু চাইল্ড নাই, তো সেটা হচ্ছে কি বোঝাইতে পারে যে এগুলো সাবঅর্ডিনেট। However, if I ask the module 1.1 অথবা X, যে এটা এখন কি module, right? Now the answer is going to be different, or twofold. If we talk with respect to 1, তখন হচ্ছে সে subordinate হিসেবে কাজ করতেছে, and if we talk about with respect to A and B, then it's going to work as a control module. So that's how you identify যে কোন মডিউলটা কি আর কি। Sometimes it can be just control module, sometimes it can be just a subordinate, and sometimes it is situational বা হচ্ছে আমাকে reference basis answer করতে হয়। So if we talk about any process with respect to the upper one, তখন সেটা subordinate হিসেবে কাজ করবে, and if we talk about any process with respect to the levels below it, তখন সেটা একটা কন্ট্রোল হিসেবে কাজ করবে। নাও এখানে দেখেন যে আমি ওয়ান এর নিচে যে প্রসেস গুলো লিখছি এক্স, ওয়াই আর হচ্ছে জি, রাইট? এগুলোতে আমরা নাম্বারিংটা কিভাবে করলাম? উপরে ছিল 1, এখান থেকে আমি হচ্ছে 1.1, 1.2 and 1.3 লিখছি। তো আই থিঙ্ক দিস ইজ সামথিং ইউ গাইস হ্যাভ সিন অলরেডি, রাইট? আমরা ডিএফডি তে হচ্ছে যেভাবে নাম্বারিংটা করতেছি না, যে লেভেল 0 মানে হচ্ছে 1 2 এরকম ডিফারেন্ট ইন্টিজার্স, লেভেল 1 মানে হচ্ছে যে একটা ডট নোটেশন দিয়ে হচ্ছে নাম্বারিং, যদি লেভেল 2 হয় তাহলে হচ্ছে দুইটা ডট নোটেশন। এখানে নাম্বারিংটা ঠিক সেম ভাবেই হচ্ছে আমরা করে থাকি। And if you need to understand যে কোন জিনিসটা কোন লেভেলে, then we always start from level 0, just like একটা ট্রি যখন আপনারা স্টাডি করছেন তখন সেটাকে লেভেল দিয়ে ডিফাইন করা গেছে, রাইট? সো লেভেল 0 1 2 3, তো ইটস জাস্ট দ্য সেম থিং আর কি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল 0, এটা হচ্ছে আমার লেভেল 1, এটা হচ্ছে আমার লেভেল 2। তাহলে এই প্রসেস এ এর নাম্বারিংটা হবে কি 1.1.1, and বি এর নাম্বারিং হবে 1.1.2। তো আই গেস এটা হচ্ছে খুব একটা ইস্যু হবে না আপনাদের, আপনারা যখন ড্র করবেন। জাস্ট মেক শিওর যখনই নতুন একটা লেভেল বানাচ্ছেন ইউ আন্ডারস্ট্যান্ড ইটস আ নিউ লেভেল, বা হচ্ছে নাম্বারিংটা ডট নোটেশন দিয়ে চেঞ্জ করতে হবে আর কি। যেটা দেখাইছিলাম যে লেভেল 0 তে এরকম প্রসেস 1 ছিল, রাইট? এন্ড এভরিথিং। দেন যখন বলা হলো এটার ভিতরে হচ্ছে তিনটা সাব প্রসেস আছে এক্স ওয়াই জি, তাহলে লেভেল 0 কে আমরা হচ্ছে এখানে ভেঙে, সেই প্রসেসটাকে ভাঙে পর আমরা লেভেল 1 এ চলে আসি, যেখানে এক্স ওয়াই জি 1.1 1.2 1.3 হিসেবে আমরা ডিফাইন করে থাকি।
So that idea is what we follow here as well. এনিওয়ে এই ছিল আপনাদের হচ্ছে মডিউলের কথাবার্তা, যেটা হচ্ছে লাইব্রেরি এবং সরি কন্ট্রোল মডিউল এবং সাবঅর্ডিনেট মডিউল হিসেবে কাজ করে। নেক্সট উই হ্যাভ লাইব্রেরি মডিউল। এটা ড্র করতে হচ্ছে সিমিলার আইডিয়া ফলো করা হয়। হাউএভার এজ ইউ ক্যান সি যে এখানে দুইটা ভার্টিক্যাল বার্স আছে দুই সাইডে, যেটা ইন্ডিকেট করে যে ইটস আ লাইব্রেরি মডিউল। লাইব্রেরি মডিউল জিনিসটা কি? লাইব্রেরি মডিউল হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে প্রিডিফাইন্ড and it is reused within the system. কিছু এক্সাম্পল এখানে যেটা লিখলাম, ধরেন আপনারা যদি হচ্ছে ম্যাথস লাইব্রেরি নিয়ে কথা বলেন ফর এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো উইদিন দ্যাট লাইব্রেরি আপনারা হচ্ছে যে স্কোয়ার রুট দেখতে পারবেন, লগস দেখতে পারবেন, ম্যাক্সিমাম, মিনিমাম, সাইন, কোসাইন, এই ধরনের ডিফারেন্ট ম্যাথস ফাংশন এখানে অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। তো এটাকে আমরা কি বলি? প্রিডিফাইন্ড ফাংশনস। অ্যান্ড আমি আমার প্রজেক্টে যদি হচ্ছে ম্যাথমেটিক্যাল কাজ করে থাকি অ্যান্ড আই নিড দিস ফাংশনস, আমি কিন্তু নতুন করে এগুলোকে লিখি না, ডিজাইন করি না, উই জাস্ট সিম্পলি কল ইট ফ্রম দ্য লাইব্রেরি ফাংশন অ্যান্ড ইউজ ইট দেয়ার। তো এই ধরনের ফাংশন যদি আপনার সিস্টেমে থাকে, যেটা হয়তো কোডিং লাইব্রেরিতে লেখা আছে, আর মেবি আপনি নিজেই ডিজাইন করছেন এবং সেটাকে মাল্টিপল জায়গাতে আপনি রিইউজ করবেন, তখন সেগুলোকে আমরা লাইব্রেরি ফাংশন হিসেবে কনসিডার করে থাকি। Right. The third thing is the loop in our syntax. তো স্ট্রাকচার চার্ট যে জিনিসগুলো রিপ্রেজেন্ট করতেছিল রিমেম্বার বা ইমপ্লিকেট করে, সেটা হচ্ছে সিকোয়েন্স, সিলেকশন, আর এটা হচ্ছে ইটারেশন। দ্য থার্ড ওয়ান হুইচ ইজ ইটারেশন, এই লুপ দিয়ে হচ্ছে আমরা সেই ইটারেশনটাকে বোঝানোর ট্রাই করি। সো দিস ইজ জাস্ট লাইক দিস, এরকম একটা কি বলা যায় এটাকে, আর্ক বলে, আই থিংক সার্কুলার আর্ক অর হোয়াট এভার। এটা দিয়ে হচ্ছে আমরা লুপকে দেখানো ট্রাই করি। So if this is your structure chart here, যে you have process M1 and নিচে হচ্ছে M2, 3, 4 এগুলো আছে। কারণ আমি যদি বলি যে তিনটাকে হচ্ছে আমরা অনেকবার হচ্ছে রান করব, so you can understand যেগুলো রিপিট হবে, লুপ দিয়ে রান করতে হবে। So I just encircle all of them to indicate যে প্রত্যেকটা জিনিস লুপে রান হচ্ছে। আমি যদি বলি যে 1.1 and 1.2 হচ্ছে শুধু লুপে রান হবে, and it's gonna be like this. যদি বলা হয় যে process 2 and 3 লুপে রান হবে, it's gonna be like this. তো যেগুলা লুপে রান হবে সেটাকে আমাদের লুপ দিয়ে দেখাতে হবে আর কি। So this is your loop, very straightforward and simple. However, as you can see, এখানে আমি কিছু লিখতেছি না anything related to the runtime, কয়বার সে লুপে রান হবে, বা হচ্ছে the breaking condition কি হতে পারে, যে কিসের বেসিসে হচ্ছে লুপগুলো টার্মিনেট হবে, ওই ডিটেলস গুলো আমরা এখানে দেখাই না। So the purpose of the structure chart is to make things visually easier and high level understanding. তো আমরা যদি হচ্ছে এখানে কন্ডিশন লিখি, তারপর কয়বার রুট প্ল্যান করবো সেগুলো লিখি, সো এটা হচ্ছে লো লেভেল ডিটেলস কে নিয়ে আসে, যেটা আমাদের মেইন পারপাস না অফ দ্য স্ট্রাকচার চার্ট, hence we avoid those too much technical and in-depth details আর কি। The fourth one is called a conditional line. তো আমার স্ট্রাকচার চার্টে যে সেকেন্ড পয়েন্টটা ছিল, আমরা দেখাচ্ছিলাম সিলেকশন, সো ওই জিনিসটা হচ্ছে আমরা কন্ডিশনস দিয়ে আর কি বোঝানোর ট্রাই করি। কন্ডিশনাল লাইন বলে এটা, এটাই লিখি। তো আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রামে দেখে আসছি যে আমরা কন্ডিশন রিপ্রেজেন্ট করার জন্য এইরকম একটা ডায়মন্ড বক্স ইউজ করি। তো ওই জিনিসটাই আর কি, যে আপনার কন্ডিশনাল লাইন। তো if this is your structure chart, যেখানে M1 আছে, ওটার আন্ডারে 1.1 and 1.2 আছে। However, শুধুমাত্র যে কোনো একটা হচ্ছে রান করতে পারে, তাহলে আমাকে সেটা ওই কন্ডিশনাল বক্সে রিপ্রেজেন্ট করে দেখাইতে হবে, to indicate যে এটার মধ্যে শুধুমাত্র একটা জিনিস at the same time রান হবে। নাও আনলাইক দ্য অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, আমরা এখানে হচ্ছে আমাদের কোনো কন্ডিশন বা এসব ব্রাঞ্চে যে ভ্যালুগুলো লিখতে হয় সেগুলো অ্যাভয়েড করে থাকি আর কি। সো জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল, বাট আমরা বুঝতেছি যে এগুলো কন্ডিশনের বেসিসে কাজ করবে। Anyway,
Next, the data couple. Okay, so how to draw this? এটা হচ্ছে এরকম একটা arrow and it has a hollow circle. So ওইটার উপরে বা নিচে যাই বলে না আমরা হচ্ছে আমাদের যে ডেটাটাকে সেন্ড করা হয় সেটার ডিটেলস লিখে দিচ্ছি। And if you ask data example কি হতে পারে, I think you guys know very well যে ডেটা বলতে কি বোঝায়, কোন জিনিসটাকে আমরা ডেটা হিসেবে কনসিডার করি। তাহলে নেম, আইডি, সিজিপি, ইমেল যাই বলেন, রাইট, সেগুলো কি ডেটা, রাইট, যেগুলো আমরা স্টোর করি সিস্টেমে, যেগুলোকে আমরা আপডেট করে মডিফাই করি বা ডিলিট করতে পারি, ওইটাকে মেইনলি আমরা ডেটা হিসেবে কনসিডার করে থাকি। তো ইফ ইউ সেন্ড দিস ফ্রম ওয়ান মডিউল টু অ্যানাদার মডিউল, তখন আমরা এই ডেটা কাপলটা ড্র করে সেটা দেখাই। ইন এডিশন টু দ্যাট, if we send data structures as well in the form of data, তখন আমরা সেটাও হচ্ছে আমাদের ডেটা কাপল দিয়ে দেখাতে পারি। তো ডেটা স্ট্রাকচার এক্সাম্পল হচ্ছে লিস্ট, অ্যারে, ম্যাপ, রাইট। এগুলো যদি হচ্ছে কোনো মডিউল কাউকে সেন্ড করে ইন দ্য ফর্ম অফ ডেটা, ওইটা দেখানোর জন্য আমরা আমাদের ডেটা কাপলটাকে ইউজ করে। জাস্ট লাইক ডেটা কাপল, দেয়ার ইজ অ্যানাদার ওয়ান, যেটাকে স্লাইডে বলা হয় দ্য কন্ট্রোল কাপল। কি আছে? সো দ্য ডিফারেন্স বিটুইন দ্য ড্রয়িং ইজ যে আমার ডেটা কাপলটা হচ্ছে একটা হলো সার্কেল থাকে আর কন্ট্রোল কাপলটা একটা ফিল্ড সার্কেল থাকে। সো দ্যাটস দ্য ভিজুয়াল ডিফারেন্স বিটুইন দিস। অ্যান্ড এটাতে আমরা হচ্ছে যা পাঠাচ্ছি তার নেম বা ডিটেলস লিখে দিই, সো এভরিথিং ইজ প্রিটি মাচ সেম, বাট দ্য মিনিং ইজ ডিফারেন্ট। তো কন্ট্রোল কাপল এমন একটা জিনিসকে বলা হয় যে যে ডেটাটা হচ্ছে আপনাকে কোনো কিছুর সিগন্যাল বোঝায়, যে ডেটাটা হচ্ছে একটা ডিফারেন্ট মেসেজ ক্যারি করে, অথবা ইট হ্যাজ সামথিং যেটাকে আমরা কন্ডিশনাল ভ্যালু হিসেবে কনসিডার করতে পারি, তখনই আমরা ওইগুলাকে কন্ট্রোল কাপল হিসেবে কনসিডার করি। As in the control couple is just like a data couple, and whatever it sends is also a data. If I send any signal, সেটা কি বাইনারিতে কনভার্ট করে হচ্ছে 0 and 1 এ সেন্ড করা হবে, তাহলে এটা ডেটা। মেসেজ পাঠালে এটা 0 and 1 এ কনভার্ট করে পাঠানো হবে, তাহলে এটাও ডেটা। সো what does differentiate something as control couple? তো যে ডেটাটা যেটা বললাম আমরা, যেটা ডিফারেন্ট সিগন্যাল বোঝায় বা একটা মেসেজ ক্যারি করে বা এরকম ডিফারেন্ট কন্ডিশনাল ভ্যালু ইন্ডিকেট করে, সেই ডেটাটাকে আমরা কন্ট্রোল কাপল হিসেবে কনসিডার করে থাকি। তো এক্সাম্পল হিসেবে দেখেন কি হতে পারে। আমার সিস্টেমে একটা কাস্টমার লগ ইন করছে, তাহলে সে নিউ নাকি ওল্ড কাস্টমার সেটা যদি হচ্ছে আমি দেখতে চাই, তখন আমাকে কিছু একটা ডেটা পাঠাইতে হবে টু দ্য প্রসেস। তাহলে ওই প্রসেসটা কিন্তু যে ডেটাটা রিসিভ করতেছে, এটা একটা ভ্যালু বা একটা ফ্ল্যাগ ইন্ডিকেট করবে যে ওকে নিউ অথবা ওল্ড। তারপর আমরা যখন হচ্ছে লেটস সে এন্ড অফ ফাইল যে জিনিসটা নিয়ে কাজ করে, এটা কখন ইউজ করা হয়? ইউ আর মেবি রিডিং ফ্রম আ ফাইল, সেটাতে হাজার হাজার লাইন্স থাকতে পারে, বাট আই ডোন্ট নো যে কতগুলো লাইন্স আছে বা কখন সে ফাইলটা শেষ হচ্ছে। তখন ইউ গাইজ হ্যাভ ইউজড ইট আই থিঙ্ক ইন 110.1 যে ওয়াইল এন্ড অফ ফাইল লুপটা রান করতে থাকবে। তাহলে যখন কাজ শেষ, এরকম একটা জিনিস ওই ওয়াইল লুপের কাছে আসবে, যেটা বলবে যে ওকে ইটস দি এন্ড অফ দ্য ফাইল। তাহলে এই যে ডেটাটা আসলো সেটা কি করতেছে, কাইন্ড কি একটা মেসেজ নিয়ে আসতেছে যে বলতেছে আই এম ডান, বা একটা সিগন্যাল দিচ্ছে যে ওকে ইউ নিড টু টার্মিনেট দ্য লুপ, রাইট? এবং এই যে এন্ড অফ ফাইল যে ভ্যালুটা, এটা কিন্তু একটা বাইনারি, যাই বলেন বা হচ্ছে ডেসিমাল নোটেশনে বলেন, হেক্সাতে বলেন, সেটা একটা ভ্যালু থাকবে। কিন্তু এই যে ভ্যালুটা, এই যে ডেটাটা, সেটা তো আমরা কোথাও স্টোর করে না, সেটা তো কোথাও আপডেট করে না, ডিলিট করে না। বাট বেসড অন দিস, আমি হচ্ছে যে কিছু একটা করে থাকি, হুইচ ইজ লেটস সে আমার লুপটাকে টার্মিনেট করতেছি। তাহলে এই ডেটাটা হচ্ছে কি করতেছিল, একটা মেসেজ বা সিগন্যাল বা এরকম কন্ট্রোলিং কিছু আমাকে পাঠাচ্ছিল। তো দ্যাটস ওয়াই উই কল দিস অ্যাজ আ কন্ট্রোল কাপল। তারপরে যেটা বললাম যে আমরা বুলিয়ান ইউজ করছি হয়তো অনেক জায়গায়, রাইট? সেই ধরনের জিনিসগুলো যে জিরো অ্যান্ড ওয়ান্স, তো এটার বেসিসে আইদার আমাকে হয়তো কোনো একটা মেথড কল করতে হবে অথবা কোনো একটা মেথড স্টপ করতে হবে। তাহলে this value 0 and 1 itself is not stored somewhere, is not updated or deleted, but based on this we are choosing something, we are doing something, so এটা একটা কন্ট্রোল বা একটা মেসেজ ক্যারি করতেছে। তো এই হচ্ছে the difference between
a control couple, and a data couple. Okay. And lastly, we have off-page connector and on-page connector. Okay. So let's start with the on-page connector. Okay. So ধরেন এই হচ্ছে আপনার স্ট্রাকচার চার্ট যেটা আপনি ড্র করতেছেন, ঠিক আছে? নাও ড্র করতে করতে এট ওয়ান পয়েন্ট আমরা হয়তো এভাবে ড্র করলাম আর কি। এখন 1.3.2 যেটা the x, ওকে, এটাকে যদি হচ্ছে আমি এখানে ড্র করি and if among these two this is my s2 scenario 2, এটা হচ্ছে অনেকটা আমার হচ্ছে 1.3.2 এর হচ্ছে ফাইনাল চেয়ার হবে। তখন এটাকে হচ্ছে আমরা যদি এখানে ড্র করি এটা দেখতে অনেকটা এরকম দেখাবে ইন মাই এন্টায়ার ডায়াগ্রাম। তো এই জিনিসটা দেখতে হয়তো একটু উইয়ার্ড লাগতেছে, অড লাগতেছে, বা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যেটা একটু রাইট স্কিউড হয়ে আছে। কম্পেয়ার টু দ্যাট আমি যদি হচ্ছে এটাকে সেন্টারে বসে হচ্ছে কাজ করতে পারতাম তাহলে এটা একটু ইজিলি নাইস ওয়েতে আমি ড্র করে দেখাতে পারতাম, and it would have been nice and thinner as well. তো আমার ডায়াগ্রাম ড্র করার টাইমে এরকম অনেক সিনারিও হতে পারে যে যখন আমি আমার রেস্ট অফ দ্য পোর্শনকে প্রপারলি ড্র করতে পারতেছি না ডিউ টু স্পেস লিমিটেশন। হাউএভার, ওই যে পোর্শনটা আমার বাকি আছে সেটা আমরা আমাদের কারেন্ট যে পেজটা আছে, লেটস সে দ্য পেজ নাম্বার ইজ 1, সেখানেই অন্য কোথাও হয়তো ড্র করতে পারবো। ওটা বোঝানোর জন্য আমরা সেই মডিউলটাকে এরকম সার্কেল করে দিই যেটাকে বলা হয় দ্য অন পেজ কানেক্টর। তো ডায়াগ্রাম স্টাডি করতে করতে আপনি কোথায় একটা গোল্লা দেখেন তাহলে বুঝবেন আচ্ছা এই জিনিসটার যে রেস্ট অফ দ্য পোর্শন সেটা হতো এই যে এটা যেহেতু একদম রাইট সাইডে চলে আসছে, তো স্পেস কনস্ট্রেইনের জন্য হয়তো ড্র করা যাচ্ছে না এই জায়গাতে, বাট সেম পেজে অন্য কোথাও ড্র করে দেখানো হবে, সেই জন্য এটাকে একটা সার্কেল করা হলো। তাহলে এটাকে বলা হচ্ছে কি দা অন পেজ কানেক্টর। নাও দ্য লাস্ট ওয়ান যেটাকে বলা হয় অফ পেজ কানেক্টর। তো এখন সিমিলার ওয়েতে যদি আমার 1.3.2 এর চেহারাটা হচ্ছে এটা হতো যে সিনারিও 2, তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে আমার এই পেজ 1 এ কোথাও এরকম স্পেস বাকি নাই যেটাতে আমি একটু সুন্দর ওয়েতে উইদাউট মেকিং ইন কনজেস্টেড এন্ড ভেরি স্মল আমি এটাকে ড্র করতে পারি। তাহলে এটা অবশ্যই পেজ 1 এ ড্র করা পসিবল না, তো আমাকে অন্য কোনো পেজ 2, 3, 4 বা অন্য কোথাও যেখানে স্পেস আছে সেখানে ড্র করে দেখাতে হবে। তাহলে যেহেতু এটা আপনি সেম পেজে ড্র করতেছেন না, সো দ্য অপোজিট অফ দ্য অন পেজ, আমরা যেটা ড্র করি ওটাকে বলা হয় দ্য অফ পেজ কানেক্টর। তাহলে অফ পেজ কানেক্টরটা হচ্ছে একটা এরকম একটা গার্ড সিম্বলের মতো আর কি দেখায়। So yeah, so this is your off page connector and lastly your on page connector. তাহলে আমরা যেটা করি যে আমাদের যে মডিউল গুলো ছিল সেগুলোকে জাস্ট ডিফারেন্ট সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি, বাট নেম নাম্বার যা আছে সবগুলো সেমই থাকে। এন্ড দেন ইফ ইটস অন পেজ একটা সার্কেল দিয়ে এটাকে সেম পেজে অন্য কোথাও ড্র করা হয়, আর এটা যদি হচ্ছে অফ পেজ হয় তাহলে গার্ড কন্ডিশন দিয়ে অন্য কোনো পেজে সেটাকে ড্র করে দেখাতে হয়। তো দিস ওয়াজ all about it, all the syntaxes we need to draw our structure chart. Yeah. And that would be all for today. আমরা কিছু স্টাডি করতেছি না যেহেতু আর টাইম অনেক। So if you have any questions to ask, you can. Otherwise, that would be it.
Sorry, Alright, attendance. attendance নিব স্যার, কোয়েশ্চেন আছে কেন জিজ্ঞেস করছি তো। Okay, fine. If you have anything to ask, that's done. Let's just take the attendance and wrap it up. And shares SCM, load shedding. Okay, let's. All right, Afnan Jahan Prithila, Yes, sir. Muntasir, Muntasir Ahmed, Adila Zahin, Adila, আচ্ছা গালিব, Yes, sir. শাহরিয়ার আনাম, Yes, sir. দেন হচ্ছে রিজা, Present, sir. mid mute yourself. Okay, Mridula, Present, sir. Suraya, Present, sir. Omeo, Abtahi, Yes, sir. Maisha, Present, sir. Sajia, Present, sir. Sakib, Sakib, Sharon Mistry, Sharon Mistry, okay, Adib, Adib, Naim, Shahriar, Yes, sir. Imtiaz, Mm-hmm. Mehdi, Syed Muntazir Mehdi, Mahi, Present, sir. Nusrat Jahan, Nusrat Jahan, okay, Kabir, Ahmed Kabir, Present, sir. then হচ্ছে ওয়াফি, ওয়াফি, Present, sir. শেরজাদ হাকিম, শেরজাদ হাকিম, সাফওয়ান, Present, sir. জিসিয়া, Present, sir. আসিফুর রহমান ভুঁইয়া, আসিফুর রহমান ভুঁইয়া, ফারিসা আসাফ, ফারিসা আসাফ, Present, sir. okay, হাবিবা, হাবিবা, শোয়েব হোসেন, Present, sir. শোয়েব, হুমায়রা সিদ্দিকা, Present, sir. সামি, Present, sir. ওয়াসিফ, ওয়াসিফ, কাজী মনি মাহমুদ, মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর, okay, সেকশন 10 থেকে কারা আছেন? মোহিনী,